সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, কথাটা বারবার শুনেছেন, আমি আপনি সবাই শুনেছি। আজকে 2026-এর ভোটের ঠিক প্রাক্কালে অনেকেই বলছেন সত্য এই দেশ কি বিচিত্র না, বিশেষ করে এই বাংলা। আচ্ছা, ভোট হবে কিসের নিরিখে? রুটি কাপড়া মাকান, এই তো জানতাম। অর্থাৎ আপনার পেটের ভাত, আপনার মাথার ওপর ছাদ এবং আপনার জীবন জীবিকা নির্ধারণের যে গণ্ডি, যে মাপকাঠি রয়েছে, সেটাই নির্ধারণ করবে কোন সরকার সফল, কোন সরকার সফল নয়। কিন্তু 2026-এর আগে মনে হয় ভোট হবে আপনার ধর্মীয় পরিচয়ের নির্ভীতে। কেন বলছি এ কথা? কারণ একদিকে যখন আরএসএস হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে কলকাতায় বসে, ঠিক অন্যদিকে তৃণমূল থেকে বিতাড়িত এমএলএ হুমায়ুন কবির আবার বাবরি মসজিদে উস্কানি দিয়ে শুরু করেছেন এক নতুন ধর্মীয় খেলা। প্রশ্ন হলো, এই ধর্মীয় খেলার আবহে আমার আপনার কথা কোথায় যাচ্ছে? আদৌ কি কেউ শুনছে, নাকি কেউই শুনছে না? আজ এই নিয়েই আলোচনা করব, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই আপনাদের। আরএসএস মানে বিজেপি, এই ন্যারেটিভ বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে, বিশেষ করে গত 10 বছর ধরে তো চলছেই। আজ মোহন ভাগবত, আরএসএসের প্রধান, তিনি কলকাতার সল্টলেক, মাফ করবেন, সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে স্পষ্ট বলে দিলেন আরএসএস এবং বিজেপি আলাদা। আরএসএস মানে বিজেপি নয়, গুলিয়ে ফেলবেন না। দেখুন, संघ के स्वयंसेवक आज विभिन्न संगठनों में काम कर रहे हैं, तो कुछ लोग पॉलिटिक्स में भी है और सत्ता में भी है। इसलिए बहुत लोगों की ये प्रवृत्ति रहती है कि संघ को बीजेपी के द्वारा समझना तो बहुत बड़ी गलती होगी। संघ को समझना है तो संघ को ही देखना पड़ता है, और देख के समझ में न आने वाला संघ है, वो अनुभव करना पड़ता है। তাহলে ভাবুন, সংঘ পরিবারের চিফ বলছে বিজেপি এবং আরএসএস এক নয়। এখানেই শেষ নয়, তিনি এবার এও বলছেন যে আরএসএস সম্বন্ধে অনেকে অনেকভাবে অনেক কিছু ভুল বোঝাচ্ছে, সবটা ঠিক নয়। দেখুন, और फिर संघ के बारे में गलत नैरेटिव्स देने वाले भी लोग हैं, सरासर झूठ देने वाले भी लोग हैं। संघ का तो कोई शत्रु है नहीं, परंतु संघ के बढ़ने से अपने स्वार्थ के दुकान बंद हो जाएंगे, ऐसा जिनको लगता है, वो उसके बारे में उल्टी सीधी बातें करती रहती है। और अब हम बड़े हैं तो हमको सब लोग सुनते हैं, लेकिन पहले हमको नहीं सुनते थे। আমার সঙ্গে যারা আছেন আসুন আলাপ করে নিই। সৌরভপ্রিয় দত্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছেন আমাদের সঙ্গে, শর্মিষ্ঠা দে বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, অমিতাভ সিংহ কংগ্রেস মুখপাত্র রয়েছেন, এবং তাপস সিনহা সিপিএম নেতা আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন। সবাইকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমি শর্মিষ্ঠা দি আপনাকে দিয়ে শুরু করি। শর্মিষ্ঠা দি, আরএসএস এবং বিজেপি এক নয়, 26-এর ভোটের আগে কলকাতায় দাঁড়িয়ে এরকম একটা বার্তা আরএসএস প্রধানের কবে? গতকাল নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর। কি বলবেন? একটু ব্যাকফুটে চলে গেলেন তো। না না, একেবারেই ব্যাকফুটের ব্যাপার না। ব্যাপারটা তো সত্যি যে সংঘ অর্থাৎ আরএসএস এবং বিজেপি এক নয়। সংঘ একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। সংঘের অনেকগুলো পার্টের মধ্যে একটা পার্ট হয়তো বিজেপি, কিন্তু সংঘের মুখটা একমুখী নয়। আমরা আসলে অনেক বেশি পলিটিক্যালাইজ, আমরা বুঝতে পারি না স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দলের মধ্যে ডিফারেন্স। না, কিন্তু একটা কথা বলুন, এই যে আজকে বলেছেন মোহন ভাগবত সংঘের কোনো শত্রু নেই, মিথ্যে ব্যাখ্যা দেওয়ারও মানুষ রয়েছে, সংঘ সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়ার মানুষ রয়েছে অবশ্যই। এবার সংঘ পরিবারের সঙ্গে বিজেপির একটি যোগসাযোগ ছিল বলেই এইগুলো আসছে। 26-এর আগে এই ন্যারেটিভ তৈরি করা মানে, এবং আরও একটি কথা বলেছেন, দল দেখবেন না, কাজ দেখুন। সহজ কথায় ইঙ্গিতটা কাদের দিকে? দূরত্ব বাড়ছে সঙ্গের সাথে আপনাদের? না না, একেবারেই সেরকম বিষয় না। বিষয়টা আরেকটুখানি পরিষ্কার, মানে আমি একটু আমার মতন করে বলি। সেটা হচ্ছে যে সংঘ
সব সময়ের জন্য রাজনৈতিক ব্যাপারে মাথা গলায় না। সংঘ কিন্তু সামাজিক সংগঠন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো একটা ডিজাস্টার যদি কোথাও হয় সবার আগে পৌঁছে যায় সংঘের মানুষরা সেখানে ত্রাণ দিতে। এছাড়া আমরা অন্যান্য সর্বত্র সংঘের উপস্থিতি লক্ষ্য করেছি। সেরকম রাজনীতিতে সংঘের কিছু মানুষজন আছেন, এটা ঘটনা, কিন্তু সংঘ মানে রাজনীতি বা বিজেপি এরকম নয়। কিন্তু দেখুন, অন্যান্য দলে সংঘের নেতারা আছেন কিনা জানি না, তবে ভারতীয় জনতা পার্টিতে একাধিক সংঘের নেতারা রয়েছে। অবশ্যই নীতিন গডকরি যদি সেন্ট্রালে দেখি, সেখান থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী ইদানিং তো সুমন্ত, প্রধানমন্ত্রী তো ছিলেন, তিনি প্রচারক ছিলেন, দিলীপ ঘোষ তিনিও একদম। প্রচারক, এমনকি শুভেন্দু অধিকারীও আজকাল নিজেকে সংঘের মানুষ হিসেবে ক্লেম করেন, আনভেরিফাইড ক্লেমস বাট ক্লেম করেন। মোহন ভাগবত, মানে সহজ কথায় বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির একাধিক নেতা নিজেকে সংঘ পরিবারের সদস্য হিসেবে ক্লেম করেন। সেখানে সংঘ পরিবার এসে বলছেন, শুনুন, বিজেপি আলাদা, সংঘ আলাদা। অনেকে ভুল বোঝাচ্ছে। কাজ দেখুন, দল নয়। 26-এর ভোটের ঠিক আগে কখন, যখন গতকাল প্রধানমন্ত্রীর সভা হতে পারলো না, উনি অডিও বার্তা পাঠালেন, মতুয়াদের সম্বন্ধে একটি লাইন বললেন না, আমি বলছি না, একটি লাইন তিনি মতুয়াদের সম্বন্ধে বললেন না, তাদের নাগরিকত্বের সম্বন্ধে বললেন না, কিন্তু মিটিং হয়েছিল সংঘ পরিবারের চিফ এবং প্রধানমন্ত্রীর মধ্যে, এটা আমরা জানি। 26-এর আগে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? দেখুন, এটাকে ওইভাবে ব্যাখ্যা করলে বোধহয় সঠিক ব্যাখ্যাটা হবে না। এটা তো আপনার জন্য না, ব্যাখ্যাটা হয়তো আপনার জন্য একটু অস্বস্তিকর হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা তো আমরা করব। না, সকলের জন্যই ব্যাখ্যাটা কারোর জন্যই অস্বস্তিকর নয়, কারণ উনি খুব স্পষ্টভাবে বলেছেন সংঘ এবং পলিটিক্যাল যে পার্টি বিজেপি আমাদের, তার মধ্যে সীমারেখা আছে। আমরা প্রত্যেকটা সংঘের প্রত্যেকটা বিষয়ের মধ্যে বিজেপি যেমন ঢোকে না, তেমন বিজেপির প্রত্যেকটা বিষয়ে সংঘ হস্তক্ষেপ করে, এরকমও বিষয় নয়। বিষয়টা মোহন ভাগবতজির পুরনো বক্তৃতা যদি শোনেন, সেখানেও খুব ক্লিয়ারভাবেই উনি এই বিষয়টা বলেন। এবং সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে অনেকে হয়তো বুঝতে পারে না, তাই হয়তো বলে বসে যে সংঘ আর বিজেপি এক, কিন্তু সংঘ আর বিজেপি এক নয়। এটা আমরা প্রত্যেক সময় কাজের ক্ষেত্রে দেখি। আসলে আমাদের পলিটিক্যালাইজ মাইন্ড, আমাদের মাইন্ডটা এরকম হয়ে গেছে যে আমরা মনে করি আরএসএস এবং বিজেপি এক। আমরা আমি আপনাকে একটু থামালাম, ম্যাডাম আমি একটু থামালাম, কারণ মোহন ভাগবতের আরেকটা কথা শুনুন। মন্দির মসজিদ সরকার বানায় না, স্পষ্ট বলছেন আরএসএস প্রধান মোহন भागवत। देखो तो नियम क्या है भाई, सरकार के लोग कोई होंगे तो बता सकते हैं। मुझे लगता है कि हमारा क्या सेक्युलर और सोशलिस्ट वगैरह है ना सब, तो उसमें शायद मंदिर या कोई भी धर्म स्थान सरकार बनावे, इसका विरोध है। ये नियम नहीं है, ऐसा न करे, यही नियम है। तो सोमनाथ मंदिर बनाया, गृह मंत्री थे प्रत्यक्ष सरदार वल्लभ भाई पटेल, राष्ट्रपति गए थे उसका, लेकिन सरकार का पैसा नहीं लगाया, समाज ने इकट्ठा किया, मंदिर बना। राम मंदिर बना इतना बड़ा, सुप्रीम कोर्ट के निर्णय से बना। सरकार को कहा गया ट्रस्ट करो, ट्रस्ट किया, पैसा सरकार ने नहीं दिया, हम सब लोगों ने दिया। मुझे लगता है कि सरकारें आती जाती है, धर्म सदैव रहता है। দেখুন, আজকে দাঁড়িয়ে যখন উনি বলছেন 2024-এর প্রাককালে আমরা সবাই দেখেছি রাম মন্দির, আমরা জানি ট্রাস্টের টাকায় বানানো হয়েছে, কিন্তু সেটাকে ন্যারেটিভ করে কোন দল রাজনৈতিক ফায়দা লুটেছে সেটাও আমরা দেখেছি। রাজনৈতিক ফায়দার বিষয়টা হচ্ছে হিন্দু সেন্টিমেন্টের। না, হিন্দু সেন্টিমেন্টের জন্য তো কোনো স্পেসিফিক দল নেই। রাম মন্দিরের জন্য আমরা প্রত্যেকে আমাদের স্ব উপার্জিত পয়সা থেকে কিছু পয়সা ডোনেশন ভাবে দিয়েছি এবং ট্রাস্টি বোর্ডের মাধ্যমে একটা মন্দির রচনা হয়েছে। কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে সেটা কিন্তু আমাদের করের টাকাই হয়েছে। কিন্তু যদি এখানে দেখি, আপনি নিশ্চয়ই, আমি এর উত্তর আমি নিশ্চয়ই সৌরভপ্রিয় দত্তর কাছ থেকে নেব নিশ্চয়ই, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন সরাসরি করছি, শর্মিষ্ঠা দি প্লিজ রেগে যাবেন না। রাম মন্দিরকে 2024-এ যেভাবে ভোটের হাতিয়ার ভারতীয় জনতা পার্টি করেছিল প্যান ইন্ডিয়া, বলুন, আজকে তো মোহন ভাগবত সেটাকেই চ্যালেঞ্জ করে দিল যে সরকারের ওখানে কোনো অবদান নেই, ওটা মানুষ বানিয়েছে, মানুষের টাকায় হয়েছে। এই ন্যারেটিভ তো আপনাদের ছিল না। আপনাদের ইস্তেহার দেখিয়ে দিতে পারি এক একটা। রাম মন্দির আপনাদের ইস্তেহারে ছিল। রাম মন্দির তৈরি করাটা ইস্তেহার অবশ্যই, কিন্তু সেটা পরের টাকায়, মানুষের টাকায়। আমরা বলছি না, মানুষরা যারা, আমরা বলছি সেন্টিমেন্টটা তো এই গিয়েছিল যে মন্দির যেন সরকার বানিয়েছে, কিন্তু জগন্নাথ মন্দিরের মতন না, সরকার কখনোই ক্লেম করেনি যে সরকার বানিয়েছে, এটা সরকারের টাকায় তৈরি হয়নি।
সরকার তার জন্য অর্থ সাহায্য করেনি। আমরা প্রত্যেকে মাঠে ময়দানে রাস্তায় সর্বত্র চাঁদা চেয়েছি বা লোকের কাছে একেবারে গেছি, সেটাই বলছেন নিধি মোহন সংগ্রহ বাবু। করেছি, করে সেই নিধি যখন এক জায়গায় সেটাই বলছেন, একত্রিত ভালো করে করেছি। শুনুন শর্মিষ্ঠা জি। হ্যাঁ হ্যাঁ, सरकार आती जाती रहती है पर धर्म और विश्वास रहता है आजीवन। ঠিক তো? একদম। রামলাল্লার প্রতি শ্রদ্ধা, তার বিশ্বাস আমাদের মধ্যে, আমাদের সনাতনীদের মধ্যে সারা জীবন ছিল। বিজেপি সেটাকে নতুন নিয়ে আসেনি। 8-এর দশকে হোক, 9-এর দশকে হোক, কিংবা 2024, এটা বিজেপি আনেনি। এটা বহু বছর ধরে ছিল, ঠিক যেমন আরাবল্লী ছিল। এখন সমস্যা হচ্ছে আপনাদের খুব কাছের একজন সাংবাদিক, যিনি আপনাদের বাইরে অন্য কাউকে দেখতে পেতেন না, এখন আপনাদেরই বিরুদ্ধে বলছেন আরাবল্লী নিয়ে। তেমন রাম মন্দির কিংবা রামলাল্লা ভারতের ইতিহাসের একটা পার্ট, সেটা বিজেপির পার্ট কবে হলো? এটাই তো মোহন ভাগবত বলার চেষ্টা করছেন। আমাদের অস্মিতার পার্ট, আমরা বিজেপির ভারতের নয়, মধ্যে ভারতের রয়েছি। আমরা ভারতীয় সমাজকে রিপ্রেজেন্ট করি, আমরা ভারতীয় সমাজকে তো সৌরভপ্রিয় দত্ত রিপ্রেজেন্ট করেন, অমিতাভ বাবুও রিপ্রেজেন্ট করেন, তাপস বাবুও রিপ্রেজেন্ট করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও রিপ্রেজেন্ট করেন। আমরা বলি ভারতীয় সমাজের কথা, হিন্দুত্বের কথা, আমরা বলি এই সমাজের মেরুদণ্ডের কথা। তার জন্য আমরা সেটা শুধু বিজেপি বলে, বাকি কেউ বলে না। তারা তাদের মতন করে বলেন, কিন্তু তখন দেখি না আমরা সেই কথাগুলো উচ্চারিত হয় যখন হিন্দু আতঙ্কিত হয়, হিন্দু সমস্যায় পড়ে, তখন কিন্তু আমরাই এগিয়ে এসে কথাগুলো বলি। এবং তার জন্যই আমরা বলতে পারি যে আমাদের তাই জন্য সনাতন ধর্মের উপর ক্লেম বিজেপি, তাই তো? মানে মোহন ভাগবত বলে দিচ্ছেন যে রাম মন্দিরের উপর ক্লেম কোনো সরকারের নেই, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের নেই, কিন্তু আপনি তাও বলছেন যে বিজেপির আছে। মানুষের অর্থেই তৈরি হয়েছে একেবারে। এবং ভগবতজি এটাই বলছেন যে মানুষের অর্থেই তৈরি হয়েছে, সরকার করের পয়সা দিয়ে ওই মন্দির। এটা কেউ কোনোদিন জিজ্ঞেসই করেনি, কেউ কোনোদিন এই প্রসঙ্গ তোলেইনি যে সরকারের করের টাকায় কিংবা মানুষের করের টাকায় হয়েছে। কিন্তু দীঘাতে কিন্তু এটা হয়েছে, শিলিগুড়িতে যে মহাকাল মন্দির তৈরি হওয়ার কথা হচ্ছে, সেটাও মানুষের করের পয়সাই তৈরি হওয়ার কথা হচ্ছে। আমরা সরকারের করের পয়সা দিয়ে কখনো, মানে মানুষের যে করের পয়সা, সেই পয়সা দিয়ে মন্দির মসজিদ তৈরি হোক এটা বলছি না। আমরা বলছি হিন্দু ধর্মে। আপনারা বলছেন মানে মোহন ভাগবত যেটা বলছেন, আরএসএস চিফ যেটা বলছেন, খুব ঠিক কথা বলছে যে সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়, ওটা ট্রাস্ট করবে, আমজনতা করবে। কিন্তু আপনি যেটা বলছেন সেটা হচ্ছে হ্যাঁ, ওটা আমজনতার টাকায় হবে, কিন্তু আপনারা সেটা নিয়ে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করবেন। রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার কিছু নেই। এটা 100 কোটি হিন্দুর দেশ, সেখানে হিন্দুত্ব নিয়ে কথা হলে যদি মনে হয় এটা ন্যারেটিভ, না, আপনারা তো ন্যারেটিভ তৈরি করেছেন। কারণ আমরা দীর্ঘদিনের এই লড়াইয়ের সঙ্গে ছিলাম, এই অস্মিতার লড়াইয়ের সঙ্গে। 500 বছর পর আমরা যখন রাম মন্দিরের জয় পেয়েছি, আমাদের এই যে দীর্ঘদিনের লড়াইটা সেখানে রয়েছে। সেটা যদি অস্মিতার জয় হতো, 2024-এর ইলেকশন ম্যানিফেস্টোতে ওটা বড় বড় করে লেখার কি দরকার ছিল? 2024 কেন, তার আগের ইলেকশন ম্যানিফেস্টোগুলোও যদি আপনি দেখেন, সেখানেও দেখবেন রাম মন্দির নির্মাণ এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের অঙ্গীকার সমাজের। রাজনৈতিক স্বপ্ন? রাজনৈতিক স্বপ্ন নয়। তাহলে ইলেকশন ম্যানিফেস্টোতে কি করছে? একটা সমাজের প্রতিফলন তো থাকতে হবে। দেখুন, অনেক আমার বাকিদের কাছেও যেতে হবে, তো তাই আপনি মানে আপনি খুব স্পষ্টভাবে জবাব দিন না। আপনি বলছেন ম্যানিফেস্টোতে ছিল, আপনি মেনে নিচ্ছেন। আপনি বলছেন স্বপ্ন, ম্যানিফেস্টোতে তো নিশ্চয়ই আপনার পার্সোনাল স্বপ্ন থাকবে না, ইলেকশনের রাজনৈতিক স্বপ্ন থাকবে। তার মানে রাম মন্দিরের ইস্যুটা আপনাদের কাছে একটা রাজনৈতিক ইস্যু। সমাজ রাজনীতিকে রিফ্লেক্ট করে, সমাজের যে স্বপ্ন থাকে সেটা তো রাজনৈতিক ক্ষেত্রে আসতে বাধ্য। যেখানে 100 কোটির হিন্দুদের দেশ আমাদের ভারতবর্ষ, আমরা হিন্দুকে সংগঠিত হওয়ার কথা বলছি তার জন্য, কারণ 100 কোটির দেশ হচ্ছে আমাদের হিন্দুদের এই ভারতবর্ষতে আমরা রয়েছি। সেখানে আমাদের সমাজের রিফ্লেকশন তো থাকবেই, সমাজের চাহিদা, সমাজের। তাহলে সেভাবে যদি আজ সৌরভপ্রিয় দত্তবাবুর পার্টি তৃণমূল কংগ্রেস একটি মহাকাল মন্দির নির্মাণ করেন, হিন্দুদের মনের আবেগকে মাথায় রেখে, কিংবা দীঘায় একটি কালচারাল সেন্টার নির্মাণ করেন হিন্দুদের সেন্টিমেন্ট মাথায় রেখে, সমস্যাটা কোথায়? সেম তো, যা আপনি করেছেন তাই ওনারা করিতেছেন। শুধুমাত্র এই যে বললাম, মানুষের অর্থে যখন তৈরি হচ্ছে, তখন আমাদের যেভাবে মোহনজি বলছেন মানুষের অর্থে তৈরি হচ্ছে, সেখানে অবশ্যই মানুষের যোগদান আছে, মানুষের সেখানে দান আছে, নিধি দান আছে। আর যেখানে মানুষের করের টাকায় উন্নয়নের জন্য রাখা রয়েছে, সেখান থেকে নিয়ে কোনো সরকার যদি নিজেদের প্রফিটের জন্য তৈরি করে, কেন করের টাকায় তৈরি হবে বলুন না? কেন করের টাকায় কেন তৈরি হবে? অনুদান রাখতে পারতেন, চাঁদা সিস্টেম রাখতে পারতেন।
কিংবা ট্রাস্ট করে সেখানে মানুষের কাছ থেকে গিয়ে সেই টাকায় এই মন্দির নির্মাণ হতে পারতো, মানুষের করের টাকায় কেন? দেখুন, আমি প্রথমে একটা কথা বলি যে মোহন ভগবত বা আরএসএস কিছুক্ষণ আগে যেটা ভিডিও বললেন সেটা হচ্ছে যে অনেক রকম মুখ আছে, এদের অনেক রকমের মুখ আছে। তা বিভিন্ন মুখ, যেমন হাতির দুরকম দাঁত, একটা দেখা যায় একটা দেখা যায় না। তো আজকে যে দাঁত আমরা দেখছি আরএসএসের, সেই অন্য একটা দাঁত আমরা দেখতে পাচ্ছি না। আবার যখন ওর আরেকটা দাঁত বার করবে আরেকটা দাঁত দেখা যাবে না। এটা ভীষণ হাস্যকর বিষয়, ঘোড়াও হাসবে এটা শুনলে, যে বিজেপির সঙ্গে আরএসএসের কোনো সম্পর্ক নেই। না, আপনাদের সঙ্গেও ছিল। আমি বলছি আপনি অস্বীকার করতে পারেন এই আরএসএস নাগপুরে দাঁড়িয়ে 9-এর দশকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার দুর্গা বলেছেন, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক আরএসএস। আমার সেকেন্ড প্রশ্নটা তো এটাই ছিল যে উনি যখন বলেন বিজেপি এবং আরএসএসকে এক করবেন না, দল দেখবেন না, বকলমে কি তাহলে আপনাদের দিকে ইঙ্গিত করলেন? না, ভুল হচ্ছে কথাটা। আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এখন সিপিএম যদি সাপোর্ট করে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কর্মকাণ্ডকে সিপিএমের সেন্ট্রাল কমিটি যদি বলে না ভালো কাজ করেছে, সেরকমভাবে আমরা তো চাই যে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠন তারা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে সমর্থন করুন। কিন্তু আপনারা যদি আরএসএসের দুর্গা বলে থাকে, সে তাদের যদি কি স্যার এটা ডকুমেন্টেড ভালো কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে এসআইআর বিরোধী সভা থেকে সরাসরি বলেছিলেন যে আরএসএস এর লোকজন খারাপ লোক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো আর বলেননি যে আরএসএস একমাত্র সংগঠন যে আমাদের ভারতবর্ষকে রক্ষা করেছে। কিন্তু আমরা এটা ইতিহাস আমরা জানি যে আরএসএস বা হিন্দু মহাসভা এরা বরাবরই স্বাধীনতা আন্দোলনে ঘুরিয়ে পেঁচিয়ে ইংরেজদের দিকে ছিল। না, আপনি আবার এখন 47-এর আগে চলে গেলে তো চলবে না। 26-এর ইলেকশনটা আমি তোমার একটা কথা বলি, তাৎপর্য শোনো, তুমি যখনই কোনো কথা বলবে, তুমি যদি মনে করো যে না ইতিহাস বলে কোনো সাবজেক্ট থাকবে না, নিশ্চয়ই আছে, কিন্তু এই মুহূর্তে আমরা 1947 করতে পারো। না, নিশ্চয়ই আমরা কেউ অস্বীকার করছি না, কিন্তু হ্যাঁ আরএসএস এর ইতিহাস আছে। আমি বলছি তৃণমূল কংগ্রেসের যে সংগঠনটা 1948 সালে, 1975 থেকে 1977 এবং 1992 সালে তিনবার ব্যান্ড হয়েছে শুধুমাত্র উগ্র হিন্দুত্ববাদের জন্য। তারা দেশ তৈরি করবে, তারা পিছন থেকে এই যে দেশ তৈরি করার যে প্রকল্প নিয়েছে নরেন্দ্র মোদীকে বা বিভিন্ন যে বিজেপির নেতারা তাদেরকে বিভিন্ন বুদ্ধি দিয়ে, আজকে তারা এখানে একটা বৃহৎ সমাজসেবী সাজছে যে না আমরা কোনো দলমত বিশ্বাস করি না, আমরা মানুষের জন্য কাজ করি। আপনারা কোনোদিনই মানুষের জন্য কাজ করেননি। মানুষের জন্য যদি কেউ কাজ করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাকে একটা শুধু লাস্ট কথা বলে আমি ছাড়বো। এই যে আমরা এই আলোচনাগুলো করছি না, এগুলো গ্রামে যে কিছুক্ষণ আগে একজন কৃষক এই বিকালবেলায় সন্ধ্যাবেলা লাঙলটা নিয়ে ঘাড়ে করে ফিরেছে না, তার এইসব আলোচনা শোনার বিন্দুমাত্র মানে সময় নেই বা ইচ্ছা নেই। কারণ সে ভাবছে কালকে আগামীকাল আমি আমার পরিবারকে খাওয়াবো, খাদ্যটা দেবো। এটা আপনি ঠিক বলেছেন। রুটি কাপড়া মাকান আমাদের কিন্তু সেই খাবার আমি লাস্ট বলিনি, ওই খাবার আমি বলবো, আপনি আর বলবেন না। কারণ ঠিক বলেছেন সৌরভপ্রিয় দত্ত, রুটি কাপড়া মাকান। কিন্তু সমস্যা হচ্ছে শুধু সৌরভপ্রিয় দত্ত এই কথাটা এখানে বসে বললে তো হবে না। এই মুহূর্তে মুর্শিদাবাদে তৃণমূলের বিতাড়িত এমএলএ যেভাবে বাবরি মসজিদ নিয়ে উঠে পড়ে লেগেছেন এবং যেভাবে তিনি এটা অর্থ পাচ্ছেন এবং যে ছবি সামনে আসছে তাতে এটা বোঝা যাচ্ছে ধর্মীয় রাজনীতি ইনজেক্টেড 2026-এর আগে, ইনজেক্টেড রাইট ইন দি ভেন্স। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর হুমায়ুন বাবুর কর্মকাণ্ড দেখাবো আপনাদের। তিনিও কিন্তু ছেড়ে দিচ্ছেন না এই ধর্মীয় রাজনীতির যে বিষ সেটাকে ইনজেক্ট করেই যাচ্ছেন বাংলায়। কারণ একদিকে যখন কেউ হিন্দুত্ববাদের কথা বলছে, ঠিক সেই সময় হুমায়ুন কবির এসেছেন বাবরির উস্কানি দিতে। কি বলছেন হুমায়ুন কবির শুনুন। যেটা পারমিশন মহকুমা শাসক ভ্যাই পেয়ে গেছি, আর আইসি বেলডাঙ্গার এরিয়া, আইসি বেলডাঙ্গাও পুলিশের যে অ্যাপ্রুভাল সেটা দিয়ে দিচ্ছে। 194টা সিট আছে, আমি 135টা সিটে প্রার্থী দেবো। বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না, তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট আমি যেটা করে দেবো বলছি, কেউ যদি ডিমান্ড করে 10টা তাকে ছাড়বো, তাদের 10টা নেব। আগামী দিনে যে সরকারটা আছে এটা নিশ্চিতভাবে পরাস্ত হবে। আর যে বিজেপি গত 2021-এ বলেছিল ইসকে বার 200 পার, 77-তে গিয়ে আটকে গিয়েছিলাম, এবার বড় জোর 100-তে গিয়ে আটকাবে। 2024-এ 12টা লোকসভা পেয়েছে, কিন্তু 91টা বিধানসভা আগেই ছিল। 91টা 9টা বেড়ে 100-তে যেতে পারে। আর যারা 213 ছিল তারাও 100-র নিচে নেমে যাবে, দেখে নেবে। আমরা সিপিএমকেও অচ্ছুত বলছি না, সিপিএমকেও বলছি আপনারা যদি তৃণমূলকে হারাতে চান
বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিচ্ছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো, কাউন্টিংয়ের দিনে করে দেখাবো। তাপস সিনহা সিপিএম এর নেতা আমাদের সঙ্গে রয়েছেন। তাপসবাবু, যাবেন হুমায়ুন বাবুর সাথে হাত মেলাতে? ওনার কর্মসূচি দেখি, ওনার কর্মসূচিটা কি আগে দেখতে হবে তো। আরে ওনার কর্মসূচি তো খুব সহজ, উনি নিজেই বলে দিয়েছেন, বাবরি মসজিদ বানাবো, ধর্মীয় সুশ্রুতি দেবো, দিয়ে ওখান থেকে ভোট নিয়ে আসবো। এবার সিপিএম সেই ধর্মীয় সুশ্রুতিতে হাত লাগাবে কিনা সেটাই জানার। তাপসবাবু, আপনার দলের আইডিওলজি হচ্ছে রিলিজিয়ন ইজ দি পয়জন অফ দ্য মাসেস। আপনার দলের আইডিওলজি ভেঙে চুরমার করে শুধুমাত্র সংসদীয় গণতন্ত্রে টিকে থাকার জন্য বাবরি মসজিদের নামে যে মসজিদ বানাচ্ছে তার সঙ্গে হাত মেলাবেন? কে কি বললো অতি তো যায় আসে না। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন আমি প্রয়োজনে আলিমুদ্দিন স্ট্রিটে যাব। আগে নিজের দলের লাইন ঠিক করতে হবে, আমরা ধর্মনিরপেক্ষ লাইন নিচ্ছে কিনা, কারণ আমার দেশটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে আজকে আলোচনা হচ্ছে আরএসএস কে নিয়ে। আরএসএস জন্মেছে একটা 1925 সালে বিজয়া দশমীর দিনে, সে একটা হিন্দু রাষ্ট্র গঠন করবার জন্য। আর তার পরবর্তীকালে আরএসএস এর যে ভয়ঙ্কর ঘটনা, গান্ধী হত্যা, এগুলো তো ভুলে গেলে আমাদের চলবে না। আর বিজেপি যে আরএসএস এর পুত্র, এটা তো গোটা পৃথিবী জুড়ে জানে। বিজেপির জন্ম হয়েছে আরএসএস এর গর্বে এবং তৃণমূল কংগ্রেসেরও জন্ম হয়েছে আরএসএস এর গর্বে। সেই সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। ফলে এই ধরনের কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমাদের যোগাযোগ করা, আমাদের হাত মেলানো, এই ধরনের নির্বাচনী ফয়দা আমরা ভারতবর্ষের কোথাও নিতে যাইনি। স্যার, একটা ছোট্ট ইন্টারজেকশন, একটা ছোট্ট প্রশ্ন করব স্যার। আপনি খুব ভালোভাবে বললেন যে সিপিএম এর যে আইডিওলজি তাতে কোনো ধর্ম প্রধান দলের সঙ্গে আপনারা হাত মেলান না। আইএসএফ এর সঙ্গে জোট করেছিলেন কেন? ফুরফুরা শরীফ দা কন্ট্রোলড একটা পার্টি। স্যার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাম হলেই, কারণ নামের ভেতর সেকুলার থাকলেই সে সেকুলার হয় না। নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফ কিভাবে জন্মগ্রহণ করেছেন, কোথা থেকে জন্মগ্রহণ করেছে, নওশাদ সিদ্দিকের আইএসএফ কোথায় জন্মগ্রহণ করেছে, কিভাবে জন্মগ্রহণ করেছে, প্রথম সেই পার্টি ঘোষণা কে করেছে, নওশাদ সিদ্দিকীর দাদা আরেক সিদ্দিকী কে করেছে, আপনারা সবই জানতেন। সব জানার পরও আপনারা হাত মিলিয়েছিলেন। তাই আজকে প্লিজ এই দোহাইটা দেবেন। শুনতে হবে, আমার কথাটা শুনতে হবে। যে যার ক্ষমতায় নেই, 34 বছরের উদ্যত্তটা একটু কমিয়ে ফেলুন স্যার। একটা ধর্মাবলম্বী হতে পারে, নওশাদ সিদ্দিকী একটা ধর্মাবলম্বী হতে পারে, আপনি একটা ধর্মাবলম্বী হতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে আঘাত করবে না। আমাদের লক্ষ্য, তার দলের এজেন্ডা কি, তার দলের কর্মসূচি কি। আরএসএস বিজেপির এজেন্ডা হিন্দু রাষ্ট্র গঠন করা, সাম্প্রদায়িক রাজনীতি। সাম্প্রদায়িক রাজনীতি যারা করবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, স্যার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুসলিম মেজরিটি সিটসের বাইরে প্রার্থী দেয় না কেন? নো 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 কি দেখলাম তো, উলুবেড়িয়া, ভাঙড়, মুর্শিদাবাদ, এর বাইরে কোথায় প্রার্থী? এমস এন্ড অবজেক্টিভ কি, এই ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত নেই। এমনকি আমরা ইন্ডিয়া জোটের সময় বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে, উনি আরএসএস বিজেপির সঙ্গে থাকবেন, যদি তাদের সঙ্গ ত্যাগ করেন তারপরে আমরা ভেবে দেখব। স্যার, আপনারা কি ইন্ডিয়া জোটে আছেন? আমার দেশটা, আপনারা কি ইন্ডিয়া জোটে আছেন? এখনো এটা কিন্তু মানুষের কাছে ক্লিয়ার নয়। সংবিধান, আমাদের দেশের সংবিধান অনুমোদন করে না এমন কোন রাজনৈতিক দলের সঙ্গে আমরা হাত মেলাতে যাব না, যারা ধর্মের রাজনীতি। আমার এখানে একটা প্রশ্ন, তাপস বাবু, দেশের সংবিধান অনুমোদন না করলে কোনো দলের সৃষ্টি হয় না, তারা ইলেকশন লড়তে পারে না। বেসিক সিভিক্স এগুলো খুব বেসিক সিভিক্স, ক্লাস 1-2 এর সিভিক্স। যদি ইলেকশন কমিশন এবং দেশের সংবিধান কোনো পার্টিকে ভোটে লড়ার মর্যাদা দেয়, তার মানে সে সংবিধান এবং সংবিধানের স্ট্যাবলিশ রুলস ফলো করে। আমার প্রশ্নটা একটাই, একজন পীরজাদা প্রথম টেলিভিশনে এসে বললেন একটা দল গড়ব, কখন বললেন? 21-এর নির্বাচনের আগে। তারপর ফুরফুরা শরীফ থেকে দলটা গড়া হলো। তারপর সেই দলে পীরজাদা নিজে সরে গিয়ে নিজের ভাইকে দলের কাণ্ডারি হিসেবে বসালেন। সেই দল প্রার্থী দিল কোথায়? যেখানে যেখানে মুসলিম মেজরিটি সিট সেখানে সেখানে। তারপরও আজকে সিপিএম কোন মুখে বলে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সামনে আমরা জোট করেছিলাম?
There is nothing secular about the Indian secular front. না না দেখতে হবে ISF কে আপনি কোনোদিন বাংলাদেশে শুনুন স্যার বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে আজ পর্যন্ত আপনি ISF কে মাঠে নামতে দেখেছেন? কিন্তু ওয়াকাফ আইন নিয়ে ISF মাঠে নেমেছে। ব্রাহ্মণ প্রার্থীও ছিল, হিন্দু প্রার্থীও ছিল, গতবারে হিন্দু প্রার্থী ছিল, শুধু মুসলিম প্রার্থী ছিল না, হিন্দু প্রার্থী। ISF এর অনেক হিন্দুরা কন্টেস্ট করেছে, ISF এ অনেক হিন্দুরা কন্টেস্ট করেছে, শুধু মুসলমান, শুধু ধর্মের ভিত্তিতে ISF তৈরি হয়নি, এটা ভাবতে হবে। মানুষের এজেন্ডা যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, রুটি কাপড়া ওর মুকান শিক্ষা রোজগার, এটা বাদ দিয়ে যারা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করবে, যেটা আজকে তৃণমূল কংগ্রেস করছে জগন্নাথ মন্দির থেকে মহাকাল মন্দির পর্যন্ত, যেটা বিজেপি একটা রাম মন্দির তৈরি করে এখনো পর্যন্ত সেই ধর্মীয় বলছেন, এখানে বিজেপি প্রতিনিধি বলছেন যে আমাদের সরকার তৈরি করেন। আরে সরকারের প্রধানমন্ত্রী শিলান্যাস করলেন, নরেন্দ্র মোদীর প্রধান পরিচয় তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, তিনি শিলান্যাস করলেন কোভিডের সময় 2019-এর 5ই আগস্ট তিনি শিলান্যাস করলেন, আর 24-এর নির্বাচনের আগে 22শে জানুয়ারি তিনি উদ্বোধন করলেন, যেখানে রাষ্ট্রপতিকে পর্যন্ত আমন্ত্রণ জানানো হলো না। সেখানে কোনো যদি হিন্দুত্ববাদী নেতা বা কোনো মহারাজ কেউ যদি উদ্বোধন করতেন, মন্দিরটা মেনে নিতাম। তাহলে সরকারের প্রধানমন্ত্রী এটা ঠিকই বলেছেন যে ওদের কাজ হচ্ছে সরকারের কাজ, যেটা আজকের দিনে মোহন ভাগবত বলছেন আইওয়াস করার জন্য বাংলার মানুষের, সরকারের কাজ মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা না। এটা বহুদিন ধরে আমরা বক্তৃতা করে যাচ্ছি, আমরা বলে যাচ্ছি সরকারের কাজ মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা তৈরি করা না। একবার অমিতাভ বাবুর কাছে যাব। অমিতাভ সিংহ কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। অমিতাভ বাবু, থ্যাংক ইউ, আমি একবার অমিতাভ বাবুর কাছে যাব। অমিতাভ বাবু, CPM ধর্মনিরপেক্ষ, তারা এর ভেতর মন্দিরও বানায়নি, মসজিদও বানায়নি। বিজেপি মসজিদ মাফ করবেন মন্দির বানিয়েছে, তৃণমূল কংগ্রেসও মন্দির বানিয়েছে, এবং এখন হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছে। আমার প্রশ্ন হলো আপনারা কি বানিয়েছেন? হ্যাঁ, আমরা ভারতবর্ষের স্বাধীনতার পরে এইমস IIT থেকে আরম্ভ করে ভারতবর্ষের প্রচুর গবেষণাগার তৈরি করেছি। আমরা বিজ্ঞানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানব জাতির কল্যাণে, ভারতবাসীর কল্যাণে, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে যে বিজ্ঞানের চর্চা সেটাইকে সব থেকে বাড়িয়েছি। ইসরো, অ্যাটমিক এনার্জি কাউন্সিল, হ্যাঁ, এবং আমরা প্রত্যেকটা জায়গাতে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে 50-এর দশকে সোমনাথ মন্দির যখন নতুন করে উদ্বোধন করা হয়, কিছু রিনোভেশন করে, সেই সময় তারা আমন্ত্রণ জানিয়েছিল নেহেরুজিকে যে আপনি আসুন, এদিন উদ্বোধন করুন। নেহেরুজি বলেছিলেন যে আমার কাজ উদ্বোধন করা নয়, সরকারের কাজ উদ্বোধন করা নয় কোনো মন্দির বা কোনো মসজিদ। সরকারের কাজ হচ্ছে ভারতবর্ষের মানুষের জন্য, তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানবজাতি কল্যাণের জন্য কাজ করা। এবং রাজেন্দ্র প্রসাদ সেখানে কোথাও আপনি যেটা বললেন রাইটলি সেড, জওহরলাল নেহরু যে কথাটা বলেছিলেন আর আজ যেটা মোহন ভাগবত বললেন এক, কিন্তু তো আজকে 100 বছর ধরে তারা কি, তাদের যা, যখন প্রথম RSS তৈরি হয় বিজয়া দশমী 1925 সালে, সেই সময় প্রথম যিনি ছিলেন হেগডেওয়ার, তিনি কি বলেছিলেন? তিনি তো প্রথম থেকেই বলেছিলেন আমাদের কাজ হচ্ছে একটা হিন্দু রাষ্ট্র গঠন করা, হিন্দুত্ববাদকে প্রচার করা। আজকে তিনি নতুন করে কি বলছেন? আজকে তিনি বলছেন যে তাদের সাথে নাকি বিজেপির কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরে বিজেপির সভাপতি কে হবে সেটা ঝুলেছিল। মাত্র 4-5 দিন আগে নবীন অ্যাপ্রুভাল দিয়েছে কি, যে হ্যাঁ সে RSS করা লোক, অতএব তাকে সভাপতি করা যেতে পারে। এবং বিজেপিতে কোনো নির্বাচন হয় না। এই যে RSS ঠিক করে দিল বিজেপি নেতাদের সাথে কথা বলে যে একে করা যেতে পারে, এবং সেই হবে, নির্বাচন হলো না কিন্তু। সুতরাং আজকে তিনি যে কথা বলছেন যে আমার বিজেপির সাথে সম্পর্ক নেই, কেন হঠাৎ বলছেন? ঠিক 2026-এর নির্বাচনের আগে তিনি কেন বলছেন? আজকে তিনি কোন বিজেপির কথা বলছেন, কোন হিন্দুত্বের কথা বলছেন? আজকে হিন্দুত্ববাদ মানে কি ব্রাহ্মণ্যত্ববাদ? আজকে একটা, আপনি বলুন তো, RSS-এর সংঘচালক হয়েছে কোনো দলিত, সংঘচালক হয়েছে কোনো OBC, সংঘচালক হয়েছে কোনো নিম্ন বর্ণের মানুষ? আজকে তাদের তো প্রথম থেকেই দলিতদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, নারী জাতিকে আলাদা করে দেওয়া হয়েছে, এবং নিম্নবর্গের মানুষকে আলাদা করে দেওয়া হয়েছে। আজও মন্দিরের সামনে যদি কোনো নিম্নবর্গের মানুষ জল খেতে যায়, তাকে মেরে হটিয়ে দেওয়া হয়। বিজেপি শাসিত রাজ্যে প্রচুর রাজ্যে একই জিনিস হয়। আজও যখন
সেখানকার মানুষ সাধারণ চিকেন বা মটন নিয়ে যায়, গোমাংস বলে তাদের উপর চড়া হয়। ওদের প্রধান এজেন্ডাই হচ্ছে সংখ্যালঘু বিরোধী এবং সংখ্যালঘুদের নিধন করো। বেশ, তারা বেশ, শুধু আমি হিন্দু রাজ্য না, আপনার কাছে আবারও তারা ফিরবো। মানব আমার জাতির। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতেই হবে, বিরতির পর ফিরছি। সবার বক্তব্য, ওপেনিং স্টেটমেন্টস অ্যান্ড গ্রিলিং আপনারা দেখলেন। এবার আসবো বিরতির পর মূল পর্যায়ে। মন্দির মসজিদ ধর্মের রাজনীতি নাকি রুটি কাপড়া মাখানের রাজনীতি? এই মুহূর্তে বাংলায় 26-এর ইলেকশন হবে কি নিয়ে? আর যদি রুটি কাপড়া মাখানের রাজনীতি হয় তাহলে কোন দলের কি দেওয়ার আছে? লেটস টেক আ স্মল ব্রেক, উইল বি রাইট ব্যাক, কিপ ওয়াচিং। তৃণমূলের বিধায়ক রয়েছেন একজন, জাকির হোসেন। একদিকে যখন হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে হাওয়া তুলছেন, ভারতীয় জনতা পার্টি আবার হিন্দুদের একত্রিত করে আরেক হাওয়া তুলছে। জাকির হোসেন একটা অদ্ভুত কথা বলছেন 1 কোটি টাকার সংস্থান করব, দরকার পড়লে জমি বিক্রি করে করব, 50 লক্ষ টাকা দিয়ে একটা মন্দির বানাবো, 50 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ বানাবো। আমার প্রশ্ন, এই মসজিদ এবং মন্দির বানিয়ে আম জনতার কোন উপকারটা হবে? দেখুন, মসজিদে যেতে চান, অনেকে মন্দির যেতে চান, অনেকে মসজিদে যেতে চান। আমার জমি বিক্রি করে আমি 50 লাখ শ্রীকৃষ্ণ নামে মন্দির হবে, আর মহামতি মসজিদ হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহামতির মসজিদ হবে, এই দুটো যদি কোনো নামে একটু ভুল থাকে, আপনাকে আমি সরকারকে আবেদন করব যে খাসের জমিটা হোক, অকামের জমিটা হোক, আর যে টাকা লাগবে 50 লাখ আমি দিব। আপনাদের সমস্যা আছে শর্মিষ্ঠা দি এরকম একটা বক্তব্যে? দেখুন, ব্যক্তিগত স্তরে উনি কি করবেন সেটা বলছেন, ব্যক্তিগত দলীয় মঞ্চ থেকে বলছেন। দলীয় মঞ্চ থেকে বলছেন, ব্যক্তিগত অর্থ দিয়ে উনি একটা মন্দির, একটি মসজিদ গড়ে তুলতে চাইছেন। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এই ধরনের কথা বলছি না। আমাদের আপত্তি এই ক্ষেত্রে তার ব্যক্তিগত অর্থ দিয়ে তিনি করতেই পারেন। এক্ষেত্রে আমাদের আপত্তি সেটা নিয়ে নয়, বিষয়টা উনি যেভাবে মেরুকরণ করতে চাইছেন, যেভাবে বলতে চাইছেন। ওখানে মেরুকরণ কোথায় পেলেন? এখানে তো উনি বলছেন মন্দিরও বানাবো, মসজিদও বানাবো। মন্দিরও বানাবো, মসজিদও বানাবো। আমাদের রাজ্যের দিকে শ্রীকৃষ্ণ মন্দিরের জন্য 50 লক্ষ টাকা, মোহাম্মদী মসজিদের জন্য 50 লক্ষ টাকা। হ্যাঁ, উনি ব্যক্তিগত অর্থ দিয়ে করতেই পারেন, কিন্তু উনি যখন একটা রাজনৈতিক দলের মঞ্চ থেকে কথাগুলো বলছেন, তাহলে শুনতে হবে যে সে বিষয়টা রাজনৈতিকভাবে বলছেন। যদি আমরা আবার বলবো, আমি আবার উদাহরণ টেনে আনবো। আচ্ছা, যখন ব্যক্তিগত অর্থে রাজনৈতিক দলের মঞ্চ থেকে বলছেন বলে ব্যাপারটা রাজনৈতিক, যখন নরেন্দ্র মোদী ব্যক্তিগত অর্থে বানানো রাম মন্দিরের কথা রাজনৈতিক মঞ্চ থেকে বলছিলেন, তখন ওটা রাজনৈতিক নয়? রাজনৈতিকভাবে কি আমরা এই তো আপনি একটু আগে নিজেই বললেন যে সমাজের রাজনীতির প্রতিফলন আপনাদের নেতাদের বক্তব্যেও পড়ে, তো এটাও তো সেটাই হলো। এবং আমি তো বলছি ব্যক্তিগত অর্থে উনি বানাতে চাইছেন, উনি তো বানাতে চাইছেন, উনি যে আপনারা যে, কিন্তু আপনি তো এটাও বলছেন যে এটা বলা উচিত নয় দলীয় মঞ্চ থেকে। কিন্তু দলীয় মঞ্চ থেকে বলছেন। আমাদের রাজনৈতিক ক্ষেত্রে এটা যে উনি বার্তা ছড়াতে চাইছেন, বর্তমানে দেখুন একটা 26-এর রাজনৈতিক প্রেক্ষাপটে তো আলোচনা সেটা বুঝলাম, কিন্তু শর্মিষ্ঠা দি কোথাও একটা ছোট্ট ভুল হচ্ছে। সব জায়গায় আপনি নিজের কথাতেই নিজে ব্যাক যাচ্ছেন। না, একবার ভেবে দেখুন। আপনি একটু আগে বললেন আমরা 500 বছরের একটা ম্যাডাম এক মিনিট, লিয়াজও নিয়ে ম্যাডাম এক মিনিট, 500 বছর আগে আপনিও ছিলেন না, আমিও ছিলাম, তাই তো? কিন্তু 500 বছর আগে ভারতবর্ষ ছিল। 500 বছর আগে ভারতবর্ষ ছিল। 500 বছর আগে ভারতবর্ষে কি হয়েছিল আমি আপনি সবাই জানি। 300 বছরের ইতিহাসটা আপনারা হঠাৎ করে ভুলে যান, 500 বছরে চলে যান। 300 বছর ধরে ইংরেজরা যে 300 বছর ধরে ইংরেজ সাহেব, 300 বছর ধরে ইংরেজরা আমাদের উপর যে 200 বছর ধরে ইংরেজরা আমাদের উপর যে অত্যাচারটা করেছে, যেভাবে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই নির্বিশেষে খুন করেছে, কাতলে আম করেছে, শুধু তাই নয়, যেভাবে ভারতের 34% ওয়ার্ল্ড জিডিপিকে 3% নামিয়ে নিয়েছে, নীল চাষ করে ভারতের উর্বর জমিকে শেষ করে দিয়েছে, তাঁতিদের তাঁত ভেঙে ভারতের ট্রেড রেভলিউশনকে শেষ করে দিয়েছিল, যেভাবে ভারতকে লুট করে নিজেদের মানে রানী ভিক্টোরিয়া এবং এলিজাবেথের কফার্স ভরেছিল, আপনারা বলেন না। কেন বলেন না আমি জানি না। আপনারা একটা অদ্ভুত পুরনো শত্রুকে নিয়ে আসেন। আপনারা এটা ভুলে যান যে রামপ্রসাদ বিসমিল্ল ছিল,
না, আমরা আশফাকুল্লাহ ভারতের খানও ছিল। অস্মিতার কথা বলছি। না না, ভারতের আমরা অস্মিতার কথা যদি বলেন, যদি ঐতিহ্যের স্বাধীনতার কথা বলেন, তাহলে আশফাকুল্লাহ খানের কথা আপনাকে বলতে হবে। আমরা ভারতের তাহলে খান আব্দুল গফফার খানের কথা বলতে হবে, সীমান্ত গান্ধী আমরা বলতে হবে তো। মৌলানা আবুল কালাম আজাদকে বলতে হবে। সরি, মৌলানা আবুল কালাম আজাদ এক্স্যাক্টলি, মৌলানা আবুল কালাম আজাদের কথা বলতে হবে। না না, আপনাকে এটাও বলতে হবে যে এই যে ভারত এখন এতগুলো মিসাইল বানাচ্ছে, যে মিসাইল, না শুনে নিন শর্মিষ্ঠা দি, যে মিসাইলগুলো দিয়ে এখন অপারেশন সিঁদুর থেকে শুরু করে সবকিছু হচ্ছে, যার জন্য আপনারা বুক বাজাচ্ছেন, সেখানে আপনাদের বলতে হবে, বিজেপি বুক বাজাচ্ছে, সেখানে আপনাদের বলতে হবে দ্যাট ওয়াজ মেড বাই আ ম্যান কল্ড আব্দুল কালাম। আব্দুল কালামকে রাষ্ট্রপতি পদে যখন সমর্থন করার বিষয়টা এসেছিল, আপনারাই করেছিলেন। তখন কিন্তু বিজেপি আপনারাই করেছিলেন। এটা ভুলে যাবেন না। আমরা কখনোই তাদের কথা ব্যথিত রেখে বলি না যারা দেশপ্রেমী, স্বদেশপ্রেমী, স্বদেশের কথা বলে। আমরা সেখানে এমনিতেও দেখবেন প্রধানমন্ত্রীজির যে উন্নয়নের কথা বলেন, তাতে তিনি যখন করোনার ভ্যাকসিন দিচ্ছিলেন, তখন কি কাউকে জিজ্ঞাসা করেছিলেন তোমার ধর্ম কি? না, জিজ্ঞাসা করে। এটা কেউ জিজ্ঞেস করে? তো ন্যাচারালি যখন রাজধর্ম পালনের কথা আসে, তখন আমরা ধর্ম দেখে আমাদের দল কখনো কাজ করে না। মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে ইউজ করা হয় না, তাদের প্রকৃত উন্নয়নের কথা ভাবা হয়। আপনি কি এটা জানেন যে আরএসএস এর একটা মুসলিম উইং আছে? অবশ্যই জানি, সংঘ সম্বন্ধে এটা অবশ্যই জানি। এবং খুব কম মানুষ জানেন, কিন্তু একটা মুসলিম উইং আছে। হ্যাঁ, আছে তো, আছে। এবং সংঘ কখনোই এই নির্দিষ্টভাবে মুসলিম হিন্দু নয়। সংঘর কাজ, আমি যদি খুব ভুল না বলি, সনাতনীর কথা বলছি, আমি যদি খুব ভুল না করি, সংঘর কাজ হচ্ছে নেশন বিল্ডিং, অবশ্যই রাষ্ট্র গঠন। একদম ঠিক বলছেন, নেশন বিল্ডিং, একদম ঠিক সংঘর বলছেন। কাজ রাষ্ট্রটাকে ভেঙে শেষ করা নয়। ভেঙে শেষও করছেন না, রাষ্ট্র সংঘ করছেন না, কিন্তু সংঘের কথা মাথায় রেখে আজকে মোহনবাগান নিজে বলছেন সংঘ সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়ার মানুষ রয়েছে, একদম। মিথ্যা ব্যাখ্যা দেওয়ারও মানুষ রয়েছে। সংঘের কোনো শত্রু নেই। না, তিনি আরেকটা যারা কথা বলেছেন যেটা ওনার সাথে নেশন কন্ট্রাডিক্ট বিল্ডিংয়ের করে, কথা বলেন। সাধারণ সেবামূলক সংস্থা নয় আরএসএস। আমরা সেই প্রসঙ্গে পরে যাব। আচ্ছা, আমি একবার সৌরভ বাবুর কাছে যাব। সৌরভ বাবু, রাজনৈতিক কিংবা দলীয় একটি কাঠামো থেকে দাঁড়িয়ে জাকির হোসেন সাহেব এই বক্তব্য রাখছেন। আমি ওনার বক্তব্যের সারমর্ম নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু টাইমিং অ্যান্ড প্লেস নিয়ে প্রশ্ন তুলছি। তৃণমূল কংগ্রেস কি তাহলে এখন মন্দির মসজিদের রাজনীতিকেই প্রাধান্য দিল? একদিকে আপনি উন্নয়নের পাঁচালি শোনাবেন, এখন ইউটিউবে কোনো ভিডিও দেখতে গেলে আগে 3 মিনিটের উন্নয়নের পাঁচালির অ্যাড আসে, প্রমোটেড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। একটু আগেই আপনারা শুনছিলেন, চলছিল একটা ভিডিও দেখতে গিয়ে। সেখানে আপনারা কোনটা তাহলে আপনার এজেন্ডা বানাচ্ছেন? দেখুন, প্রথমে আমাদের কাছে রাজধর্ম হচ্ছে, যেটা তুমি শুরু করেছিলে, রুটি কাপড়া মকান, এটা মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারকে আগে আমরা প্রাধান্য দিই। তারপর কেউ ব্যক্তিগতভাবে কোনো মন্দির বা মসজিদ করতে পারে, সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। সেটা হতেই পারে, ধর্মাচরণ তো আমরা সবাই করি। আমি একজন ধর্মকে বিশ্বাস করি, মুসলিমরা তার ধর্মকে বিশ্বাস করে, খ্রিস্টানও ধর্মকে বিশ্বাস করে, করতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের সরকারের প্রধান কর্তব্য হচ্ছে যে এই যে 26-এর নির্বাচন আসছে, এই তোমরা মন্দির মসজিদ করছো, এবং বিজেপি করছে বা বিরোধী দলরা করছে, আমি একটা কথা, আমি বলি একটা কথা, সেটা হচ্ছে যখন কথায় কথা আসে, এক তরফ যদি কেউ মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হিন্দু বিরোধী বানাবে, সেখানে আমাদেরকেও উত্তর, না আমি বলছি যারা বানাবে তাদেরকে আমাদের উত্তর দিতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বলতে চাই না এই কথাগুলো, কিন্তু তাও বলছি, তিনি তার বাড়িতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কালী পুজো করেন, শক্তির আরাধনা করেন, অবাধে সবার প্রবেশ সেখানে থাকে। শর্মিষ্ঠা দি আপনিও দেখেছেন, অমিতাভবাবু আপনিও দেখেছেন, কারোর কোনো সমস্যা নেই। এটা তো মানে সিপিএম হয়তো সমস্যা করেছিল সুভাষ চক্রবর্তীর কালীচাপ আরাধনা নিয়ে, কিন্তু আমার মনে হয় না কোনো দল কেন মমতা বন্দ্যোপাধ্যায় কালী পুজো করেন এই প্রশ্নটা করেছেন, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কেন রেড রোডে গিয়ে বসেন তারও বিরোধিতা করেছে। না করেছে, কেন করে, কে বলেছে করেনি? বিজেপি তো সবসময় রেড রোডে কেন মমতা বন্দ্যোপাধ্যায় গেছে সেই নিয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ওদের বিভিন্ন কুৎসিত মন্তব্য করেছেন, এবং আজও আপনারা দেখতে পান খালা মালা এইসব কি কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন। আগে বাড়ির মায়েরা বউয়েরা মাথায় ঘোমটা নিয়ে থাকতো, সেটাকে বলে ওটা মুসলিমদের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ঘোমটা নেয়, বলছে না ওটা মুসলিমদের মতন মাথায় ঘোমটা দিয়ে আছে। তো এই অসভ্যতার কথাবার্তা বলে তো লাভ নেই। আমার কাছে আমি একটা মূল কথা বলি, 2026-এ যে লড়াই হচ্ছে, সেই লড়াইটা আমরা উন্নয়নের জন্য কি করেছি আমরা বলেছি। আচ্ছা, বিজেপির তো বিধায়ক আছে, ওদের 70টা আছে না 50টা আছে আমি জানি না, সেটা শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবে। কিছু এমপি আছে, আমি বলছি যে ওনাদের যে সংগৃহীত অর্থ, বিধায়ক ফান্ডের অর্থ,
তারপরে এমপির অর্থ, সেই অর্থ দিয়ে কি করেছে ওরা একটা কার্ড বার করুক না, যে না আমরা পশ্চিমবাংলার জন্য আমাদের তহবিল থেকে এই কাজ করেছি। লড়াইটা উন্নয়নের লড়াই হোক না, যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে আমরা কিন্তু এটা করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে মোদিজি কিন্তু এটা করেছে, কিন্তু ওরা জানে যে বাংলায় আমরা কোনো কাজ করিনি এবং কোনো কাজ করার জায়গাও আমাদের নেই। আমরা শুধুমাত্র ধর্ম নিয়ে, ধর্মের একটা আফিম আমরা মানুষের মনে প্রবেশ করে জিততে চাই, কিন্তু সেটা হবে না। ছোট করে একটুখানি বলি যে এই যে এমপি ল্যাড এবং এমএলএ ল্যাডের কথা হলো, এগুলোর যে এক্সিকিউশন হয় যেখান থেকে এটা আসে মূলত ডিএম অফিসগুলো থেকে, ডিএম অফিসগুলো থেকে এগুলো বের করার জন্য যে কী পরিমাণ বাধার সম্মুখীন হতে হয়, আমি একটি বিদ্যালয়ে পরিচালনা করি, তার জন্য আমি জানি যে সমস্যাগুলো কোথা থেকে আসে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যেমন ধরুন মেট্রো রেলের যে জটটা এখনও আটকে রয়েছে জমি বিষয়, মেট্রো রেল যাতে আরও মানুষের জীবনকে সহজ সরল করে দিতে পারে সেই কাজগুলো আটকে রয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প অথচ আটকে থাকছে রাজ্য সরকারের অসুবিধার কারণে। ফেন্সিং আটকে রয়েছে, যেটা ধরুন বাংলাদেশ এবং ভারতের যে সীমানা তার জন্য সর্বত্র আপনি বলুন, আবার অন্য ব্যাপার। সেখানেও খানিকটা জমি, মায়ানমারের ফেন্সিংটা কি আবার তৃণমূল কংগ্রেস আটকে রেখেছে? দেখুন জমি অধিগ্রহণের ব্যাপারটা তো রয়েছে, সেটা তো বলতে হবে। মণিপুরে যে ফেন্সিং নেই মায়ানমারের সাথে, যেখান থেকে রোহিঙ্গা ঢোকে, সেটা তো তৃণমূল কংগ্রেস আটকায়নি। আমরা ফিরব, যখন আলোচনা হচ্ছে ধর্ম নিয়ে, চলুন আজকে ধর্ম নিয়েই কথা বলবো। এবং যখন সবাই কে বড় হিন্দু আর কে বড় মুসলমান প্রমাণের লড়াইয়ে ব্যস্ত, বিরতির ওপারে একটা এমন তথ্য নিয়ে আসব যে তথ্যের পর হয়তো উত্তর দেওয়া একটু সমস্যার হয়ে যাবে। একটা প্রশ্ন উত্তর চাইব 3 জনের কাছে। এলাকা 100 মিটার উচ্চতার যে এলাকা, সেগুলোকেই আরাবল্লীর সংরক্ষিত জায়গা হিসেবে গণ্য করা হবে, বাকিটাকে নয়। 90% আরাবল্লী রেঞ্জ কিংবা আরাবল্লী রিজিয়ন এই রুলিংয়ের পর চলে যাবে একজন, আমি নাম নেব না, কিন্তু একজন ব্যবসায়ীর হাতে, যেখানে তিনি সৌর প্রকল্প বানাবে, খনিজ প্রকল্প বানাবে, আরও একাধিক প্রকল্প বানাবে। কে সেই ব্যবসায়ী আমি বলবো না, গুগলে গিয়ে সার্চ করুন, নিজেরাই বুঝতে পারবেন। আমার প্রশ্নটা হলো সরাসরি শর্মিষ্ঠাদির কাছে। শর্মিষ্ঠাদি রয়েছেন, সেন্ট্রাল তো এটা সাপোর্ট করেছে। আপনারা এতক্ষণ বলছিলেন না হিন্দুদের জন্যই, হিন্দু সমাজের জন্যই, আরাবল্লী বেঁচে দিলেন। এক্ষেত্রে বলি, যখন সুপ্রিম কোর্টের রুলিং, জানেন তো কেন বলছি আরাবল্লী বেঁচে দিলেন? হিন্দু ধর্ম, হিন্দু পৌরাণিক আস্থা ভাবের সঙ্গে আরাবল্লীর কত নিবিড় সংযোজন জানেন তো, নাকি বলতে হবে? দেখুন, আরাবল্লীর সঙ্গে ভারতীয় সংস্কৃতির একটি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমরা ভারতীয় সংস্কৃতির কথা বলি, অস্মিতার কথা বলি, আবারও বললাম, কথাটা ঠিক এইভাবে না বলে যদি এইভাবে বলা ভালো যে উন্নয়নকে কিভাবে আটকে রাখবে, উন্নয়নের জন্য সঙ্গে সুপ্রিম কোর্ট যখন রুলিং দিচ্ছে, আমাদের দেশে আমি দেশের সুপ্রিম কোর্টের পক্ষে 100% সহমর্মিতা রেখেই বলছি, আরাবল্লীর 2 লক্ষ কোটি বছর আগে সৃষ্টি। দেখুন, এবং সেটার হিন্দু ধর্ম, আমি আপনার কথাই বলছি, এতক্ষণ ধরে যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, ভারতে হিন্দুদের একত্রিত হবে, সেখান থেকেই আমি আপনাকে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন, সংখ্যাগরিষ্ঠ হিন্দু, সনাতনী হিন্দুর ভাবাবেগকে সমর্থন করতে হবে, সেই সমস্ত কিছু মাথায় রেখেই আপনাকে জানাতে চাইবো আমি, আরাবল্লীর সঙ্গে উত্তর পশ্চিমে বিস্তৃত প্রাচীনতম পর্বতশ্রেণী আরাবল্লী, তার সঙ্গে হিন্দু, জৈন ও স্থানীয় সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের ওতপ্রোতভাবে সম্বন্ধ রয়েছে, একদম কেন্দ্রস্থান। কেন জানেন? গুরু শিখর, আরাবল্লীর সর্বোচ্চ শিখর 1722 মিটার, গুরু দত্তাত্রেয়ের আশ্রম হিসেবে বিখ্যাত। এখানকার গুহা মন্দিরে তীর্থযাত্রা, ধ্যান ও পূজা করেন। 2 মাউন্ট আবু, গুরু শিখরের কাছে অবস্থিত দিলওয়ারা জৈন মন্দিরের আস্তানা, ভারতের সবচেয়ে শিল্প সমৃদ্ধ জৈন তীর্থস্থান। পুষ্কর, একটা 100 মিটারের নিচে। আরাবল্লীর কোলে অবস্থিত হিন্দু তীর্থ পুষ্কর সরোবর ও ব্রহ্মা মন্দিরের জন্য বিখ্যাত। উদয়পুর ও রাজস্থানের আরাবল্লীতে ছড়িয়ে আছে অসংখ্য ছোট ছোট মন্দির ও দেবালয়, স্থানীয় দেবতা ও পুরাণ কথার সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, এর পবিত্র বনাঞ্চল রয়েছে, যেগুলো 100 মিটারের নিচে যে এরিয়া সেখানে রয়েছে। আরাবল্লীতে ওরান দেববান নামে পরিচিত পবিত্র উপবন রয়েছে, গ্রামবাসীদের ধর্মীয় বিশ্বাসে সংরক্ষিত। উদয়পুর জেলায় একাই 89টি এমন স্থান রয়েছে। হরিয়ানার আরাবল্লীতে
গুদরিয়া বাবা মনেসরের মন্দিরাঞ্চলে ধর্মীয় কমিটির তত্ত্বাবধানে বন পুকুর রয়েছে। শুধু তাই নয়, পৌরাণিক প্রতীকী হিসেবে বলছে সরিস্কা আলওয়ার অঞ্চলে সপ্তঋষি ভর্তৃহরির তপশিলি ও পাণ্ডবদের বাসস্থান হিসেবে যিনি মানে সংরক্ষিত জায়গা, সমস্ত কিছুই তো আমাদের একেবারে হিন্দু ধর্মের গভীরে গিয়ে আঘাত করছে। একদম প্রাচীন বিক্রি করে সংস্কৃতি দিলেন? নিয়ে রয়েছে। বেচে দিলেন? বিক্রি করা নয়, লিজ দিয়ে দিলেন? লিজ দিয়েছেন? লিজ দেওয়া নয়, বিষয়টা হচ্ছে এইরকম যে উন্নয়নে সামিল হতে গেলে তখন যখন পিপিপি মডেল হয়, উন্নয়নে সামিল হয়, তখন কেউ না কেউ সেখানে এসে কাজ করবেই খুব স্বাভাবিকভাবে। মানে উন্নয়নের জন্য এতটা ধর্মীয় আস্থার জায়গাগুলোতে বুলডোজার চালানো যায় না, বুলডোজার চালানোর ব্যাপারই তো মাইনিংটা কিভাবে হবে? মাইনিং যেখানে হবে সেটা নিশ্চয়ই প্রত্যেকটা নির্দিষ্ট পয়েন্টগুলোকে গোটা আরাভাল্লিটাই পুজিত। আপনি যদি বলেন যে হ্যাঁ দত্তাত্রেয়জি আশ্রমে গিয়ে ওখানে হবে না, কিন্তু গোটা আরাভাল্লি রেঞ্জটাই পুজিত। পুষ্কর মন্দিরে গিয়ে হবে, সেটা তো হবে না নিশ্চয়ই। আমার সময় একেবারেই শেষ হচ্ছে, আমি ছোট্ট করে অমিতাভ বাবু আপনার কাছ থেকে এই বক্তব্য চাইব, এত বছরে কংগ্রেস কেন করলো না এখন? একটা ব্যাপার হচ্ছে যে আরাবল্লীটা হচ্ছে উত্তর ভারতের একটা বড় ঢাল। থর মরুভূমি থেকে যেসব ধুলো বালি নানা রকম জিনিসপত্র উড়ে আসা থেকে এটাকে বাধা দান করে। 692 কিলোমিটার একটা বিশাল জায়গা, যেটা বহু 4-5টা রাজ্যের 37টা জেলার জঙ্গলবাসী যারা, তাদের জন্য পশুখাদ্য, তাদের চাষবাস, তাদের কাঠ, জ্বালানি কাঠ, এইসবগুলো তারা সেখান থেকে সংগ্রহ করত। এখন এত বছর ধরে এই পুরো পর্বতশ্রেণীটাকে পর্বতশ্রেণী হিসেবে রাখা হয়েছিল বলেই এরা কিন্তু খেয়ে পড়ে বেঁচেছে। আজকে এই যে ভূপৃষ্ঠ থেকে 100 মিটারের কথা বলা হচ্ছে, তার মানে 690% কিলোমিটারই চলে যাবে ওইখানে। এবং যখনই চলে যাবে জঙ্গল মানে পাহাড় পর্বতের বাইরে, জঙ্গলের বাইরে, তখনই এখানে যেমন ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে আদানিরা জঙ্গলগুলো কেটে সাফ করে দিয়ে সেখানে গাছগুলো 6 লক্ষ গাছ কেটে সেখানকার মানুষদের বাস্তুহারা করে দিয়েছিল, সেই একই রকম ব্যাপার হবে। এবং আমাদের দিল্লির বায়ু দূষণ যে আটকাতো, ওই সেসবগুলো তো হবেই না। এমনিতে দিল্লির অবস্থা খুবই খারাপ। এবং সেখানে আমাদের জঙ্গলের অধিকার আইন, যেটা মনমোহন সিংহ সরকার করেছিল 2014 সালের আগে, সেই জঙ্গলের অধিকার আইন আজকে আর সময় নেই, কিন্তু আজকে এখানেই শেষ করতে হবে, কারণ একেবারে এন্ড মোমেন্টে চলে এসেছি। যাওয়ার আগে একটাই কথা বলবো, রোববারের সন্ধে একটু ভাবুন তো যে সমস্যাটা কোথায়। অনেকে ধর্ম নিয়ে লাফালাফি করছে, ধর্মকে রাজনীতির ভেতর ইনজেক্ট করছে। আবার যখন আরাবল্লীর মতো পুরনো পর্বতমালাকে লিজ দেওয়ার বিতর্ক উঠছে, তখন সেই ধর্ম, সেই ধর্মীয় আবেগ, সেখানকার মানুষের আবেগ সব ভুলে যাচ্ছে। সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা রেখে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আরাবল্লী ইজ নোবডিজ টু গিভ। আরাবল্লী সুপ্রিম কোর্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট বানায়নি, এটা তাদের সম্পত্তি নয়, এটা ভারতের ঐতিহ্য।